আসসালামু আলাইকুম। শুরু করছি শ্রাবণ মেঘের রোদ্দুর পর্ব 18। নীলচে সন্ধ্যার আলো জানালা দিয়ে ঘরে প্রবেশ করছে। আবছা মেঘেরা পশ্চিম আকাশে রং বদলাচ্ছে। মনে হচ্ছে কেউ জল রঙের তুলিতে নরম ছোঁয়া দিচ্ছে। মেঘ নিঃশব্দে আয়নার সামনে দাঁড়িয়ে আছে, তার হাতে গোলাপি শাড়ির আঁচল ধরে রাখা, আর চোখে মুখে একরাশ খেয়ালহীনতা। সন্ধ্যার আমেজ ছুঁয়ে যাচ্ছে তার স্নিগ্ধ রূপকে, কিন্তু তার ভিতরে ঢেউ খেলে যাচ্ছে এক গভীর অশান্তি। আয়নায় প্রতিফলিত চেহারার দিকে তাকিয়ে তার মনে হলো, এই শাড়ি, এই গহনা, এই সাজ কিছুই তার নয়। মনে হচ্ছে সব কিছুই অচেনা, অজানা। কেউ তাকে অন্য কারো ছাঁচে ঢেলে দিয়েছে। চোখের কোণে কিছুটা ক্লান্তির রেখা, কিন্তু তবুও ঠোঁটের কোণে এক চাপা শক্তি। নিজের মনের বিরুদ্ধে গিয়েও নিজেকে গুছিয়ে নেওয়ার এক আপ্রাণ চেষ্টা। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মেঘের বুক চিরে। আজ তার মন অকারণেই ভারী লাগছে। হয়তো ক্লান্তি, নয়তো অভিমান, অথবা হয়তো কেউ একজন অবচেতনই তার অনুভূতিগুলো দখল করে বসে আছে। মেঘ ধীর পায়ে ড্রেসিং টেবিলের সামনে বসে কানের দুল খুঁজছিল। তার আঙুলগুলি নরম ছোঁয়ায় গয়নাগুলো সরিয়ে আনছিল, কিন্তু মন অন্য কোথাও হারিয়ে যাচ্ছে। গোলাপি শাড়ির চিকচিকে আঁচল একপাশে বয়ে পড়ছে, চুল এলোমেলোভাবে কাঁধে নেমে আছে। তার চোখের গভীরে এক অদ্ভুত নীরবতা। পাশের জানালা দিয়ে হালকা বাতাস বইছে, পর্দাগুলো দুলছে ধীর লয়ের তাল নিয়ে। সেই বাতাসের সঙ্গে মেঘের শাড়ির নরম ভাঁজগুলোও একটু কেঁপে উঠল। কেঁপে উঠতেই মেঘের চোখ সেদিকে চলে গেল। কতবার ভেবেছে শ্রাবণের সাথে এই সম্পর্ক থেকে নিজেকে দূরে রাখবে, কিন্তু কেন যেন পারেনি। তার চোখের সামনে হঠাৎই শ্রাবণের প্রতিচ্ছবি ভেসে উঠল। কঠোর মুখ অবয়ব, গম্ভীর চোখ দুটি, যেখানে খেলা করে তাকে বুঝে ফেলার এক প্রচ্ছন্ন চেষ্টা। কখনো শাসন, কখনো অধিকার, কখনো বা নরম চোখের ভাষা, যা সে বোঝার চেষ্টা করেও বুঝতে চায়নি কখনো। মেঘ আবার নিজের দিকে তাকালো। আজ সে কেন এত অস্থির? এভাবে নিজেকে গুছিয়ে সাজতে তার তো অভ্যেস নেই। এক মুহূর্তের জন্য তার সব ছেড়ে দিতে ইচ্ছে করছে। আরেক মুহূর্তে মনে হলো এই সাজের পেছনে এক অনাহুত অপেক্ষা লুকিয়ে আছে। তারপর সে একবার আয়নার সামনে চুল ঠিক করলো, কপালে ছোট্ট টিপ পরলো, এরপর হাতে একটা চুড়ি পরে উঠে দাঁড়ালো। মাত্রই বাহির থেকে বাসায় ফিরেছে শ্রাবণ। দরজার কাছে এসে থামতেই বাইরে থেকে এক ঝলক ভেতরের দৃশ্য দেখে তার ভ্রু সামান্য কুঁচকে উঠল। বসার ঘরে বেশ কয়েকজন অচেনা মানুষ বসে আছে। তাদের মুখে সৌজন্যের হাসি, পরিপাটি পোশাক, আর চায়ের ট্রের ধোয়া ওঠা কাপের পাশে কিছু চেনা অচেনা আলোচনা। শ্রাবণের চোখ জোড়া মুহূর্তেই চারপাশ পরখ করে নিল। পাত্রপক্ষ? কার জন্য? সবটা বুঝতে তার এক মুহূর্তও লাগেনি। ঠোঁটের কোণে এক তির্যক হাসি ফুটল শ্রাবণের, তবে সেটা বেশিক্ষণ থাকলো না। সকলের পাশে ফয়েজ আহমেদকে দেখেই তার ভিতরটা কোথাও তীব্র অস্বস্তিতে মোচড় দিয়ে উঠল। আর কিছু বুঝতে বাকি নেই তার। চোখ মুখ শক্ত করে ঘরে প্রবেশ করলো শ্রাবণ। সকলের সামনে যেতেই কিছু পরিচিত মুখ তার দিকে ফিরল। কেউ হয়তো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই সে কিছুটা পিছিয়ে এলো, যেন এক মুহূর্ত আর এই পরিবেশে দাঁড়াতে ইচ্ছে করছে না তার। লম্বা লম্বা পা ফেলে দ্রুত এগিয়ে গেল সিঁড়ির দিকে। বসার ঘরের কোলাহল পেছনে ফেলে সে সোজা ওপরে চলে গেল। উদ্দেশ্য মেঘের ঘর। দরজার কপাট হঠাৎ করেই ধাক্কা খেয়ে খুলে যেতেই মেঘ চমকে সেদিকে তাকালো। হঠাৎ করে প্রবল বাতাসের মতো শ্রাবণ এসে দাঁড়ালো একেবারে মেঘের সামনে। আচমকা শ্রাবণের এমন আচরণে কিছুই বোধগম্য হলো না মেঘের।
এমন আচরণে কিছুটা ভয়, কিছুটা জড়তা আর কোথাও যেন লুকিয়ে থাকা একরাশ অভিমান, সব মিলিয়ে মেঘ কেমন স্থবির হয়ে দাঁড়িয়ে রইল। 5 দিন, পুরো 5 দিন ধরে তার মুখোমুখি হয়নি, একটাও কথা হয়নি, অথচ আজ এই পরিস্থিতিতে এমনভাবে। শ্রাবণের গভীর দৃষ্টি নিবদ্ধ হলো মেঘের দিকে। মেঘের গোলাপি শাড়ির আঁচল সামান্য পিছলে কাঁধের কাছাকাছি নেমে এসেছে। স্নিগ্ধ অথচ ক্লান্ত মুখখানি এক আশ্চর্য অন্যমনস্কতায় ঘেরা। মেঘ নিজের অজান্তেই 1 পা পিছিয়ে এলো। নিঃশ্বাসের স্বর অস্পষ্ট কেঁপে উঠল। তার মনে হলো শ্রাবণের চোখের ভাষা আজ বুঝতে পারছে না সে। কি আছে শ্রাবণের এই চোখে? রাগ, অভিমান, অধিকার, নাকি অন্য কিছু? কিন্তু শ্রাবণ কোনো কথা বলল না, শুধু তাকিয়ে রইল মেঘের দিকে, এমনভাবে যেন এই 5 দিনের নীরবতা এক নিমিষে প্রতিধ্বনিত হচ্ছে তার সামনে। মেঘকে এমন সাজে দেখে শ্রাবণের চোখে এক মুহূর্তে ঝড় নেমে এলো। এতক্ষণ সে কিছুটা সংযত ছিল, কিন্তু এখন আর পারল না। তার দৃষ্টি কঠিন হতে লাগলো, চোয়াল শক্ত হয়ে এলো। তুই? বিস্ফোরণের ঠিক আগের মুহূর্তের মতো ধরা গলায় বলে উঠল শ্রাবণ। মেঘ শ্বাস আটকে দাঁড়িয়ে রইল, একটুও নড়ল না। এই 5 দিন ধরে যে নীরব দেয়াল সে দুজনের মাঝে তুলে রেখেছিল, আজ যেন শ্রাবণ সেই দেয়াল ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে। তুই কি ভাবিস বলতো? তুই যা খুশি করবি আর আমি চুপচাপ দাঁড়িয়ে দেখব? একরাশ তীব্রতা, অভিমান আর তিক্ততা মিশিয়ে কথাগুলো বলে উঠল শ্রাবণ। সন্তর্পণে চোখ নামিয়ে নিল মেঘ, কিন্তু নিজের ভেতর একটা কাঁপুনি স্পষ্ট টের পেল সে। শ্রাবণ আরও 1 ধাপ এগিয়ে এসে মেঘের মুখোমুখি দাঁড়ালো। চুপ করে থাকিস না, উত্তর দে পাখি। ঠোঁট জোড়া শক্ত করে কামড়ে ধরল মেঘ। এই মানুষটাকে সে কতভাবে বুঝতে চেয়েছে, কতভাবে দূরে সরিয়ে রাখতে চেয়েছে, কিন্তু আজ আজ এই প্রচণ্ড রাগের মধ্যেও কোথাও যেন একটা বড্ড চেনা মায়া লুকিয়ে আছে। কি বলবে এখন মেঘ? কিছু বলার আছে কি তার? বিরক্তিতে নিজের আঙুল কপালের ওপর দিয়ে চুলের মাঝে টেনে নিল শ্রাবণ। তারপর চাপা গলায় বলে উঠল, কিছু বলবি নাকি আমি সব কিছু নিজের মতো করে বুঝে নেব? মেঘ এবার মুখ তুলে তাকালো শ্রাবণের দিকে। তার চোখ জলে ভিজে উঠেছে কিনা সে নিজেও জানে না। শ্রাবণের দৃষ্টি এক মুহূর্তের জন্য স্থির হলো মেঘের ওপর। গোলাপি শাড়ির সৌন্দর্যে মেঘকে আজ একটু বেশি মায়াবী আর একটু বেশি দূরের মনে হচ্ছে তার কাছে। কিন্তু সেই দূরত্ব যেন শ্রাবণের সমস্ত ধৈর্য পুড়িয়ে দিচ্ছিল। তার ভিতরটা জ্বলে উঠল রাগে, যন্ত্রণায় আর এক দুর্বার অধিকার বোধে। এক ঝটকায় মেঘের কবজি চেপে ধরল শ্রাবণ। হিস হিসিয়ে বলে উঠল, কার জন্য সেজেছিস এমন? শ্রাবণের কণ্ঠ থমথমে, তাতে চাপা এক দাবানল জ্বলছে, যা সহ্য হলো না মেঘের। মেঘ ছটফট করে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। শ্রাবণ আরেক ধাপ কাছে এগিয়ে এলো। তুই অন্য কারোর জন্য সাজতে পারিস না ফুল, কিছুতেই না। চিৎকার দিয়ে কথাটা বলে উঠল শ্রাবণ। শ্রাবণের চিৎকারে কম্পন দিয়ে উঠল মেঘের সারা শরীর। মেঘের মুখের দিকে তাকিয়ে প্রচণ্ড ক্রোধ নিয়ে এক ঝটকায় মেঘের ঠোঁটে থাকা লিপস্টিক মুছে দিল শ্রাবণ। মেঘের অস্তিত্বে নিজের দাগ ছাড়া অন্য কারো ছায়াও সহ্য করতে পারবে না সে। মেঘ শ্বাসরোধ করে তাকিয়ে রইল শ্রাবণের দিকে, চোখে অপার বিস্ময়, অপমান, আবার কোথাও এক অদ্ভুত সাড়া। শ্রাবণ এবার শক্ত হাতে মেঘের চোয়াল চেপে ধরল। কিছুটা ব্যথা পেয়ে নরম আর্তনাদ করে উঠল মেঘ। মেঘের দিকে আরও কিছুটা ঝুঁকে গিয়ে দাঁতে দাঁত চেপে শ্রাবণ বলে উঠল, আমার থেকে দূরে থাকার শখ তোর, তাই না? থাক দূরে, কোনো সমস্যা নাই, কিন্তু তোর গায়ে অন্য কারো নজর পড়বে সেটা আমি কিছুতেই সহ্য করব না। এবার শ্রাবণকে ধাক্কা দিয়ে সরে আসার চেষ্টা করল মেঘ, কিন্তু তার আগেই শ্রাবণ মেঘের শাড়ির আঁচল চেপে ধরে ক্ষিপ্তভাবে এক টান দিল।
তোর এই সাজ তো শুধু আমার জন্য হওয়ার কথা ছিল, তাই না? মেঘের শরীর এবার তীব্র অপমানে জ্বলে উঠল। এক হাতে শাড়ি চেপে ধরে বিক্ষিপ্ত কণ্ঠে মেঘ বলে উঠল, তুমি কে আমাকে আটকানোর? মেঘের কথায় তিক্ত হাসল শ্রাবণ। চোখ দুটি দপদপ করে জ্বলছে তার, আগুনের শিখার মতো। আমি কে? আমি সেই মানুষ যার নাম তোর সাথে জুড়ে দেওয়া হয়েছে চিরদিনের জন্য। ভুলে গেলি? ধীরে ধীরে শ্রাবণের দৃষ্টি অন্ধকার হয়ে উঠেছে। রাগ, যন্ত্রণা আর অধিকার বোধের এক গভীর স্রোতে শ্রাবণ যেন তলিয়ে যাচ্ছে। এক মুহূর্তের জন্য চোখ সরাচ্ছে না মেঘের মুখ থেকে। মনে হচ্ছে কিছু যাচাই করে নিচ্ছে নিজের ভেতর। তারপর হঠাৎ করেই কোনো পূর্ব সতর্কতা ছাড়াই শ্রাবণ মেঘের একেবারে নিকটে ঝুঁকে এলো। মুহূর্তের জন্য মেঘের নিঃশ্বাস আটকে গেল। শ্রাবণের উষ্ণ ঠোঁট যখন তার ঠোঁট ছুঁয়ে গেল, তখনই তার শরীর শীতল হয়ে এলো আতঙ্কে। আবার কোথাও যেন এক অজানা অনুভূতির স্রোত বয়ে গেল মনের গভীরে। শ্রাবণকে ধাক্কা দেওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু শ্রাবণের শক্ত বাঁধনে নিজেকে তার প্রচণ্ড অসহায় মনে হতে লাগলো। মেঘকে ছেড়ে দিয়ে এক ঝটকায় মেঘের শাড়ির আঁচল খুলে নিল শ্রাবণ। মেঘের এই সাজ অন্য কারো চোখে পড়ার আগেই তা মুছে ফেলতে চায় সে। মেঘ ধরা গলায় ফিস ফিস করে বলে উঠল, শ্রাবণ ভাই থামো প্লিজ। কিন্তু মেঘের কোনো কথাই শুনতে পাচ্ছে না শ্রাবণ। গভীর এক প্রতিশোধ স্পৃহা আর দাবির মোহে পড়ে মুহূর্তেই মেঘকে খাটের সঙ্গে বেঁধে ফেলল শ্রাবণ। শাড়ির এক অংশ মেঘের হাতের চারপাশে শক্ত করে জড়িয়ে নিল, যাতে কিছুতেই মেঘ পালিয়ে যেতে না পারে। মেঘকে বেঁধে নিয়ে এক মুহূর্তে চুপ করে মেঘের চোখের দিকে তাকালো শ্রাবণ। সেই কি ভয়ানক চাহনি, কঠিন, তীব্র, হিংস্রতায় ভরা। এরপর শ্রাবণের কণ্ঠস্বর নেমে এলো একেবারে নিচুতে, যেন মেঘের কানে কানে কথা বলছে সে। অন্য কেউ শুনে গেলেই বিপদ। তুই শুধুই আমার জান, এটা তুই কিছুতেই ভুলে যেতে পারবি না। কেউ ভুলিয়ে দিতেও পারবে না। তুই ভুলতে চাইলেও পারবি না, কখনো না। বলতে বলতে নিচু হয়ে মেঘের গলার কাছে নেমে এলো শ্রাবণ। আলতো ঠোঁট ছোঁয়াতে লাগলো মেঘের গ্রীবায়। শ্বাস বন্ধ হয়ে এলো মেঘের। শরীর শিউরে উঠল এক অন্য অনুভূতিতে। একদিকে ভয়, অন্যদিকে এক অজানা অনুভূতি মনের গভীরে দোলা দিয়ে গেল তার। মেঘ ছটফট করতে লাগলো, তবুও নিজের কঠিন রাখার আপ্রাণ চেষ্টায় ভেতর থেকে কিছু শব্দ বের করতে লাগলো। এভাবে তুমি আমাকে বেঁধে রাখতে পারো না শ্রাবণ ভাই। আমি আমি তোমাকে মেনে নেইনি, কখনো নিব না। ভুলে গেলে তোমার অতীত? মনে নেই কতটা জঘন্য মানুষ তুমি? আবার মনে করিয়ে দিব সেসব? মেঘের কথায় তার দিকে চোখ তুলে তাকালো শ্রাবণ। কিঞ্চিত হাসল সে, ব্যঙ্গাত্মক হাসি। চোখে মুখে তার খেলা করছে সেই চিরচেনা কঠোর দখলদারিত্ব। এবার মেঘের নিকটে এগিয়ে এসে গভীর স্বরে ফিস ফিস করে শ্রাবণ বলে উঠল, তুই যে আমাকে মেনে নেসনি তা তো দেখতেই পাচ্ছি। কিন্তু কি করব বলতো? তুই আমাকে অস্বীকার করলেও আমি তোর সকল সীমানা ভেঙে দিব, কারণ তুই আমার, শুধুই আমার। মেঘের বুক ধক করে উঠল। এই মানুষটাকে সে কবে বুঝতে পারবে? তার রাগ, তার অধিকার, তার কঠোরতা সব মিলিয়ে এক বিভ্রান্তিকর আবেগের জালে যেন ওকে ঘিরে ফেলেছে। কিন্তু সে কি সত্যি এই জালে বন্দী হতে চায়, নাকি চিরতরে মুক্তি খুঁজবে এই জাল থেকে? ভাবছে মেঘ, সাথে হতভম্বের মতো তাকিয়ে আছে শ্রাবণের দিকে। এদিকে আগুনের মতো জ্বলছে শ্রাবণের চোখ জোড়া। মেঘের হাত এখনো শক্ত করে বাঁধা। সে ছটফট করছে, কিন্তু শ্রাবণের ক্রোধের স্রোতে তার প্রতিবাদ হারিয়ে যাচ্ছে অতল গহ্বরে। ঠান্ডা দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে এক ঝটকায় পাশের টেবিল উল্টে দিল শ্রাবণ। আচমকা চমকে উঠল মেঘ। কাচের গ্লাস ছিটকে গিয়ে মেঝেতে পড়ে চূর্ণ বিচূর্ণ হলো। এক মুহূর্ত দেরি না করেই সোজা হয়ে উঠে দাঁড়িয়ে পড়ল শ্রাবণ। ধাক্কা দিয়ে আলমারির দরজা খুলে দিল। ভেতরে সাজানো শাড়ির গোছানো স্তূপ এক মুহূর্তেই এলোমেলো করে দিল। টান দিয়ে এক একটা শাড়ি মেঝেতে ছুঁড়ে ফেলতে লাগলো, যেন কোনো এক অজানা রাগের শিকার হচ্ছে নিরীহ এই কাপড়গুলো। দাঁতে দাঁত চেপে ফিস ফিস করতে লাগলো সে। এই ফিসফিসিও ঝরে পড়ছে ভয়ানক ক্রোধ।
তুই সাজবি অন্য কারো জন্য? কিছুতেই না, কক্ষনো না। মেঘ আতঙ্কে তাকিয়ে রইল শ্রাবণের পানে। তার মনে হলো এই মুহূর্তের এই শ্রাবণকে সে চিনতেই পারছে না। এই আগুনের লেলিহান শিখায় ঘেরা মানুষটাই কি সেই শ্রাবণ যে তাকে অধিকার দেখিয়ে শাসন করত, আবার গভীর এক যত্নেও আগলে রাখত? এবার মেঘের সাজানোর আয়নাটা এক ঝটকায় ভেঙে ফেলল শ্রাবণ। কাচের টুকরোগুলো শব্দ করে মেঝেতে ছড়িয়ে পড়তে লাগলো। আয়নায় কিছুটা আলো প্রতিফলিত হয়ে শ্রাবণের চেহারা ভেসে উঠতেই বিদ্রূপের হাসি হাসল সে। মেঘ অসহায়ভাবে চেয়ে দেখল সব কিছু। তার মনের ভেতর দাগ কাটতে লাগলো বিশৃঙ্খলার প্রতিচ্ছবি। আবারও ধীর পায়ে মেঘের দিকে এগিয়ে এলো শ্রাবণ। মেঘ ভয়ে নিজেকে যথাসম্ভব গুটিয়ে নেওয়ার চেষ্টা করতে লাগলো। এক হাঁটু মেঘের সামনে গেড়ে ধীরে বসল শ্রাবণ। মুখটা খুব কাছে এনে কঠিন স্বরে বলল, এই ঘরের সব কিছু ধ্বংস করে দেব আমি ফুল। এ সব কিছুই তোর না, তোর বলতে একমাত্র আমি, আর আমার একমাত্র তুই। কিছু মুহূর্তের জন্য নিঃশ্বাস নিতে ভুলে গেল মেঘ। এই শ্রাবণকে সে চিনে না, তবুও মন গহীনের কোথাও গভীর এক টান অনুভব করল সে। এ কি ভয় নাকি অন্য কিছু? তারপরই হঠাৎ উঠে দাঁড়ালো শ্রাবণ। মাথার চুলে আঙুল চালিয়ে গলা ভারী করে বলে উঠল, আমি জানি তুই আমাকে মেনে নিস না, কিন্তু আজ তুই আমার চোখে চোখ রেখে বল, আমি তোর কিছু নই। শ্রাবণের চোখের দিকে তাকিয়ে মুখ খুলতে গিয়েও থেমে গেল মেঘ। তার গলার কাছে শব্দগুলো আটকে গেল। সত্যিটা তো সে নিজেও জানে না কি করে বলবে। ঘর জুড়ে খেলা করছে কেবল ধ্বংসস্তূপ আর ভাঙা কাচের চিহ্ন, সাথে এক অদ্ভুত অস্বস্তিকর নীরবতা। শ্রাবণ এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘের চোখের দিকে, যেন মেঘ কিছু বলার আগেই মেঘের চোখের গভীর অতল থেকে সকল উত্তর খুঁজে নিতে চাইছে। মেঘ তবুও নিঃশব্দ চেয়ে রইল কেবল বাকরুদ্ধ হয়ে। মেঘের এরূপ নীরবতা শ্রাবণের শরীরে আরও জ্বালা ধরিয়ে দিতে লাগলো। ক্রোধের প্রবল প্রবাহে সে মেঘকে জোর করে আঁকড়ে ধরল। অগাধ রাগের মাঝে তার হাত যেন আর কোনো সমঝোতার ছায়া দেখাচ্ছিল না। মেঘের ওপর তার অধিকার প্রতিষ্ঠার এক নিষ্ঠুর আহ্বান বাজছিল শুধুমাত্র তার কানের পাশে। মেঘের চোখে ভয়ের ছাপ, নরমাত্মর কাঁপুনি আর এক অনিশ্চিত প্রত্যুত্তরের আশা। কিন্তু সেই ভয়ানক মুহূর্তেই কোনো অনির্বাচনীয় স্পর্শে শ্রাবণের আত্মায় হঠাৎ এক স্নিগ্ধতা প্রবেশ করল। কিছুক্ষণের জন্য তার দম ঠেকল। কষ্টের গর্জনে সাময়িক স্থবিরতা নিল, আর গভীর আবেগের মমতায় হঠাৎ করে মেঘের বাঁধনগুলো শিথিল করে ফেলল সে। আবারও নিজের ঠোঁট জোড়া নামিয়ে নিল মেঘের গলার কাছে। প্রবল ঝড় প্রবাহের মাঝে এক নরম স্নেহের স্পর্শ ফুটে উঠল মেঘের অস্তিত্বে। অশ্রুজল চোখে এক গম্ভীর সুরে অধিকার আর ভালোবাসার অপরূপ মিশ্রণে ফিসফিস করে শ্রাবণ বলে উঠল, তুই আমার ফুল, শুধু আমার। মেঘের চোখে খেলে গেল অজানা এক দ্বন্দ্বের ছায়া। একদিকে ভয় আর বিরোধিতা, অন্যদিকে এক নিঃশব্দ অনুরাগ আর ব্যথা। সেই ক্ষণে ঘরের বুকে ধ্বংসযজ্ঞের পর এক নীরব মিলন ঘটল দুই আত্মার, যাদের মাঝে ক্রোধ ও প্রেম একে অপরকে আলিঙ্গন করছিল। তবু অনিশ্চিত থাকলো কিছু জিনিস, সাথে অনেকখানি সুরভিত ভালোবাসা।